খালেদা জিয়ার সবশেষ অবস্থা কি? তাকে বলা হচ্ছে লন্ডনে নিয়ে যেতে হবে, এয়ার অ্যাম্বুলেন্সের আবার কারিগরি ত্রুটি ধরা পড়লো, তারপরে আবার বলা হলো তার শারীরিক কন্ডিশন পারমিট করছে না এত দূরের যাত্রা করবে। বিষয়টি কি, ধোঁয়াশা কেন? সুমি খান। অনেক ধন্যবাদ সুলতানা রহমান, ধন্যবাদ আমার সাথে যারা আছেন, সাব্বির ভাই এবং হাসান আল আব্দুল্লাহ, দীর্ঘদিনের লড়াকু যোদ্ধারা, এবং যারা দেখছেন দর্শকরা এসেছেন। তারেক কেন আসছেন না, যেটা আপনি বলেছেন সুলতানা রহমান, তারেক জিয়া সম্পর্কে আপনারা যারা প্রবাসে আছেন আপনারা অনেক বেশি কাছে থেকে যে বিষয়গুলো জানেন, জীবন দিয়ে জানেন। অ্যাসাইলাম ইস্যু, তারেক রহমানের অ্যাসাইলাম ইস্যুটা আলোচিত হচ্ছে যেহেতু তারেক রহমান ব্রিটিশ নাগরিক হিসেবে তিনি এখন যেহেতু বলেছেন যে বাংলাদেশে তিনি কারাগারে ছিলেন, বাংলাদেশে 2005-এ সেনাবাহিনী 7-এ 1/11-এর সময় তার যে বিচার প্রক্রিয়া হয়েছিল সেসবের ভিত্তিতে তিনি যেহেতু দেশ ছাড়া, সকলেই জানেন যে আইন অনুযায়ী ইউকে গভর্নমেন্ট বলুন আর ইউএসএ গভর্নমেন্ট বলুন, সেই আপনার রুলস মাইগ্রেশন বলুন অথবা স্থায়ী সদস্য পদ নাগরিকত্ব পাওয়া, এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, কারণ তিনি হয়তো আর সেখানে ফিরতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম বিএনপির ভিতরে যে অনেকগুলো গ্রুপিং আছে, বিএনপির ভিতরে বহুদিন থেকে তারেকের বিরুদ্ধে বিদ্বেষ বিক্ষোভ দানা বেঁধে আছে, যতদিন যখন তিনি দেশে ছিলেন তখন থেকে। সেগুলো আমরা যেহেতু সক্রিয় সাংবাদিক ছিলাম এবং চট্টগ্রামের আপনার 8 জন মন্ত্রী দিয়েছিলেন চট্টগ্রাম, সেনাবাহিনী এবং তাদের স্বজনেরাই, তারেক জিয়ার জেনারেল মাসুদ কিন্তু তাদের আপনজন, পরিবারের সদস্য। কেন করেছিল? তারেক জিয়া যেভাবে সেনাবাহিনীকে তাদের চাকর বলে বলতেন, এই কথাটা সেনাবাহিনীর লোকরা বলতো যে তোমরা আমার বাবার চাকর, আমরা যা বলবো তা করবে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না। তখন 1/11-এর সময় তাকে যখন নির্যাতন করা হলো, তার বিরুদ্ধে করা হলো, তখন এই বিষয়টা আলোচিত। এইটা হচ্ছে সার্বিক পরিস্থিতি এবং জোবাইদা এসেছেন বলেই যে তারেক জিয়া আসতে পারবেন তার প্রেক্ষিতটা আমরা যতটুকু শুনেছি বা জেনেছি আপনাকে জানালাম, দর্শকদের জানালাম। একটা ইকো হচ্ছে কোনো একটা জায়গা থেকে, যদি একটু কষ্ট করে আপনারা খেয়াল করতেন। যে দেখুন সুমি খান যেটি বলছেন যে তিনি বেগম জিয়া বেঁচে নেই, আমি ওইটাই সত্য যে যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসে ততক্ষণ পর্যন্ত এটাই সত্য যে তার চিকিৎসা চলছে। সুতরাং এই নিয়ে বিভ্রান্ত আমি না হতে বলবো। তারপরেও ধরেন তাকে বিদেশে পাঠানোর কথা থাকলেও সবশেষ জার্মানি থেকে ভাড়া করা অ্যাম্বুলেন্স তাকে নিয়ে আসা হচ্ছে। আবার বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা নির্ভর করছে মেডিকেল টিমের উপর, মেডিকেল টিমের মধ্যেও অনেক রকম সমন্বয়হীনতা। বিষয়টি কি, এত জটিল করার কি আছে বিষয়টি? ধন্যবাদ। আসলে প্রশ্নটা আমার একই, আপনি যে প্রশ্নটা আমাকে করছেন এই প্রশ্নটা হয়তো আমি আপনাকে আবার সবাইকেই করব যে এত জটিলতার কি আছে। আর মূল বিষয়টা হচ্ছে সুমি খান যেই আলোচনাটুকু করলেন সেখানে উনি স্পষ্টতই বললেন যে উনি 27 তারিখে হয়তো মারা গেছেন। ইন্ডিকেশনগুলো যেগুলো বলে মেডিকেল ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে সেখানে অনেক কিছুই আছে, যেমন বিএসএফ বলে না যে যাদেরকে নিরাপত্তা রক্ষা করে ওদেরকে সেট আপ করলো, তারপরে খুব নিরাপত্তা বাড়ালো, এটার সাথে চিকিৎসার কি সম্পর্ক আমি জানি না। তারপরে ধরেন যে একই রাতে খালেদা জিয়াকে নিয়ে সেই কাতারের যে প্লেনটা যাবে ঢাকা থেকে, সেই একই রাতে জোবাইদাও বাংলাদেশে রওনা দিলেন। ওনারা তাহলে জোবাইদা আসছেন ওনাকে নিতে, এট দ্য সেম টাইম উনি ওনাকে ক্রস করে চলে যাবেন, আকাশে হয়তো দেখা হবে, বিষয়টা এমন। আসলে একটা মিথ্যাকে ধামাচাপা দিতে গেলে এটার আমরা মুক্তিযোদ্ধা ছেলেপেলেরা এখনো কিন্তু বেঁচে আছে। আমি এই আগের শোতে বলেছিলাম যে এখনো 90% মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে, রাজাকার ধরুন সর্বসাকুল্যে সব মিলে 10%। তা আমরা জেগে উঠলে এবং আমরা সোচ্চার, এটা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সম্ভব না। 16ই ডিসেম্বরকে কোনো অবস্থাতেই শোক দিবস
করা সম্ভব নয়। ওটি আমাদের বিজয় দিবস এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। তুমি খান, আমি যদি একটু কল্পনা করি, দূরদৃষ্টিতে তাকাই, আমি জানি আপনি অনেক লজিক্যালি অনেক দূর চিন্তা করতে পারেন। ধরেন এই যে -4 বলা হচ্ছে, বিষয়টা কেমন হয় যখন একটু বলতে আমি দ্বিধা নিয়েই বলছি, তবু বলছি কথাটি, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল তিনি ডক্টর ইউনূসকে স্যালুট দেন। মির্জা ফখরুল ডক্টর ইউনূসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখেন। তো ব্যাপারটা কি এরকম দাঁড়াতে পারে কিনা, যখন ধরেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি আর দেশের দ্বিতীয় কিংস পার্টি বিএনপি এনসিপি মিলে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বিএনপি হতে পারে কিনা? সুমি খান, আনমিউট করেন। সুমি খান, আপনার কথা শুনতে পাই না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম কি, সুলতানা রহমান, কল্পনার গরু তো গাছে ওঠে, সমস্যা নাই। গাছে কেন, চাঁদেও যাওয়া যায়। সাইদে যদি চাঁদে যেতে পারে, কল্পনা চাঁদে কেন মঙ্গল গ্রহেও যেতে পারে, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে এনসিপি এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন, হ্যাঁ, যারা ছাত্র উপদেষ্টা বলুন বা, তাদের শেকড়টা কিন্তু জামাতে, তাদের শেকড়টা জঙ্গিবাদে। আর জামাত কখনো বিএনপিকে কাউকে এইটুকু পরিমাণও ছাড় দেবে না, সেটা ইতিমধ্যে ওরা প্রমাণ করে দিয়েছে বারবার। 1975-এর পর থেকে যখনই দেশে এসেছে, আমি আপনার এই শোতে বা অন্য শোতেও বলেছি, বিএনপির নেত্রীরাই জামাতকে নিষিদ্ধের দাবি তুলেছিল সংসদ, এবারও বলেছে। এখন কিংস পার্টি বা আরেকটা প্রশ্ন হচ্ছে, হাস্যকর হবে কেউ যদি চিন্তা করে ইউনূস রাজনৈতিক দল করবে, কারণ তিনি আগেও রাজনৈতিক দলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, কারণ রাজনীতিতে মত আছে, মতবিভেদ আছে, মত পার্থক্য আছে, কিন্তু আমার সম্মানিত হাসান আল আব্দুল্লাহ ভাই, যিনি শহীদের সন্তান, তাকে আমি কুর্নিশ জানাই। পবিত্র শহীদদের আত্মদানে পবিত্র দেশ আমাদের, সেই দেশের মাটি আজ শাপদ শকুনেরা কলঙ্কিত করছে। তো সেই পবিত্র রক্তের শপথে আমরা লড়াই করছি। তো সেই রক্তে এখনো মানুষ রক্তস্নাত মাটিতে, সেই রক্তের শপথে বাংলাদেশের 90% বেশি মানুষ, এখনো শ্রমজীবী মানুষের থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা কিন্তু ক্ষমা করবে না এই 71-এর ঘাতকদের। সেই জায়গায় ইউনূস সম্পর্কে একটা কথা শুধু আমি বলি, এতদিন ওনার নামের সঙ্গে মানুষ ডক্টর ইউনূস শব্দটা বলতো, কিন্তু 24 সালেও 24-এর 5ই আগস্টের পরে ধরেন যে যাদের মোহ ছিল, কয়েক মাস হয়তো মোহটা কিছুটা ছিল, কিন্তু অধিকাংশ জনের, যারা ইউনূসকে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল, বারবার আনতে চেয়েছিল, তাদের অনেকে কলামে, তারা অনেকে ইউটিউবে তাকে একেবারে ফালা করে ফেলছে, তার সমালোচনা করে। ইভেন আপনার অনেক জামাতপন্থীরা তো আছেই, অন্যরাও। তো সুতরাং কিংস পার্টি বা হচ্ছে গিয়ে -4 করার সেকেন্ড কিংস পার্টি বা সেঞ্চুরি হোক কিংস পার্টির, সমস্যা নেই, হতেই পারে। জারজের বাচ্চা তো কোটি কোটি হতে পারে, কিন্তু কৃতি সন্তান, দেশের পবিত্র মাটির পবিত্র সন্তানেরা পবিত্র শপথে মুক্তিযুদ্ধকে লালন করে, দেশের পতাকাকে সম্মান করে, লাল সবুজের পতাকাকে সম্মান করে যারা রাজনীতি করবে, বিএনপিতেও অনেক মুক্তিযোদ্ধা আছেন, এখনো আছেন, তারা মুক্তিযুদ্ধ নিয়ে লড়াই করছেন, তারা আপনার শোতেও এসেছেন। তো সুতরাং নাম বলতে হবে না, প্রত্যেকে জানেন তাদের কথা, এবং অনেকে নমিনেশনও দেয়নি, তাই শুধু মুক্তিযুদ্ধের কথা বলেছে বলে। আর মির্জা ফখরুল চোখা রাজাকারের সন্তান, পুত্র, তিনি তো নির্বাচনে তাকে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করতে ওদেরকে বারবার ডেকেছিলেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ওদের সঙ্গে বারবার বসেছিলেন, জিতেও ছিলেন নির্বাচনে।
জিতবার পরও তিনি সংসদে, তাদের বিভিন্ন খেলা আছে যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন কিন্তু মির্জা ফখরুল যোগ দেননি। সেই জায়গায় বিএনপিতে আমার মনে হচ্ছে, আমার খুব সাধারণ দৃষ্টিতে, আমার অভিজ্ঞতা থেকে আমি শুধু এটুকু বলতে পারি, এই যে পোড় খাওয়া বাঙালি, এই যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো বাংলাদেশকে ধ্বংসের অতলে তলিয়ে প্রতিটি ঘরে ঘরে আত্মহত্যা, হত্যা, নিপীড়ন, নির্যাতন নিয়ে যে আতঙ্কিত শঙ্কিত ব্যবসায়ীরা বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করছে গলা কেটে, মসজিদের ইমামকে মসজিদের ভিতর জবাই করে ফেলছে, কন্যা শিশুকে মসজিদের ভিতরে গণধর্ষণ করে ব্লেড দিয়ে কাটছে, ঘরে ঘরে মেয়েরা এত ভীত সন্ত্রস্ত নারী সমাজ। এই জায়গাতে আমি বলবো এখন কিন্তু হয়তো বা বিএনপিতে একটা রিফর্ম হতে পারে। জাতীয় পার্টিতে একটা রিফর্ম হচ্ছে, যেরকম আপনার ব্যারিস্টার আনিস বলছেন উনি -2 করে দিয়েছেন অলরেডি, রওশন এরশাদ এবং হচ্ছে গিয়ে আপনার জিএম কাদেরকে বাদ দিয়ে যিনি আরেক ব্যারিস্টার মওদুদ, সব সরকারের সময় তিনি মন্ত্রী, যার বাড়িতে হেফাজতের সমাবেশের বীজ বপন করেছিলেন আল্লামা শফিকের ডেকে হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিস, যার স্ত্রী পারভিন মাহমুদ আমাদের শ্রদ্ধেয়, যিনি 1970 সালের ম্যাট্রিক আমাদের স্কুলের বীরকন্যা প্রীতিলতা স্কুলের, যার মা খুবই সম্মানিত, তার এনজিও, সেই পারভিন মাহমুদের হাজবেন্ড, যাকে অনেকে প্রগতিশীল মনে করে, তিনি তার বাড়িতে বসে তার ছোট ভাইয়ের চেম্বারে, ডক্টর মনিরুল ইসলাম মাহমুদের চেম্বারে বসে হেফাজতের 13 সালের সমাবেশের বীজটা বপন করেছিলেন এবং তাদেরকে ক্ষমতায়ন তিনি করেছেন বারবার জঙ্গিদের। তিনি এখন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি ঘোষণা দিয়েছেন বিভিন্ন চ্যানেলে যে তিনি জাতীয় পার্টিকে সবাইকে মাইনাস করে তার নেতৃত্বে নতুন জাতীয় পার্টি করবে, হোয়াট এভার ইট ইজ। বিএনপিতে আমার মনে হচ্ছে একটা রিফর্ম, পজিটিভলি একটা নতুন রিফর্ম হতে পারে। সেই জায়গায় তারেক জিয়া বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, কারণ তিনি নিজে ভীত জামাত তাকে জেলখানায় ঢুকাবে। তিনি নিজে যতটুকু ধারণা পাওয়া গেছে তার কাছের মানুষরা বা তার কর্মকাণ্ডে, যে তিনি ডি কোম্পানি দাউদ ইব্রাহিমের সাথে মিটিং করে 21 আগস্টের গ্রেনেড হামলার ছক কষেছিলেন। তো সেই তারেক জিয়া হচ্ছে দেশে ফিরবেন কিনা তিনি তো নিজে জানেন তিনি কি করেছেন। সুতরাং জুবাইদাকে তারা খালেদা জিয়ার জায়গায় বসানোর জন্য বহু আগে থেকে পরিকল্পনা করছেন। ডক্টর জুবাইদাকে নিয়ে নানান কিছু প্রচারণা গণমাধ্যমে করেছে। হয়তোবা জুবাইদার নেতৃত্বে বিএনপি সংগঠিত নতুন একটা রিফর্ম বিএনপি আসতে পারে, একটা সম্ভাবনা আমি আপনাকে বলছি। জাতীয় পার্টি তো আছে, আর আওয়ামী লীগ অবশ্যই শেখ হাসিনা বীর দর্পে তার মতো করে বীরত্বের সাথে শির দ্বারা খাড়া করে তিনি আছেন এবং তার নেতৃত্বেই এখনো বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে এবং তার নেতৃত্বেই একমাত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে ফিরতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার পরিবারের কেউ নেই আর। তাই এই যে একটা রাজনৈতিক মেরুকরণগুলো, আরেকটা জায়গা থাকে যেটা বামদের, বাম নেতারা মেনন ভাই, ইনু ভাই, সব রাশেদ খান মেনন সকলেই জেলখানায়, কারাগারে। তো তাদের পরবর্তী জেনারেশন থেকে এখন ওদের হয়তো কিছু বোধোদয় হয়েছে লাল বদরদের, যে কারণে তারা দেখছে বাউলরা আক্রান্ত হচ্ছে, তারা এখন মাঠে নেমেছে। একমাত্র এই কন্যারা, যে কন্যাদের নেতৃত্বে বাম নেতৃত্ব উঠে আসছে, যে আমার সংস্কৃতি, আমার সঙ্গীত, আমার বাউল দর্শন হাজার বছরের, এই যে লালনের দর্শনের বহু আগে থেকে, এই দর্শনটা প্রতিষ্ঠা করবার জন্য, আমার শেকড়ে ফিরবার জন্য এরা যদি সংগঠিত হয়, আমি একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি। সাব্বির খান, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি রিফর্ম দেখতে পাচ্ছেন বিএনপিতে? আসলে রিফর্ম বিষয়টা অনেক দূরের বিষয়। সুমি খান বেশ বিস্তারিতভাবে অনেক কথাই তুলে ধরলেন, যদিও সব খণ্ড আংশিক, এটা পূর্ণাঙ্গ বিষয়টা বা ছবিটা দেখাটা খুব কঠিন, তারপরে উনি চেষ্টা করেছেন। আমি যদি আমার মতো করে একটু বলি, বিএনপির ডেফিনেশন করতে হবে, বিএনপি বিষয়টা কি। হ্যাঁ, প্রতিটা বিষয়ের একটা ডেফিনেশন থাকে। বিএনপি যদি আপনি ইতিহাসের পাতায় দেখেন, বিএনপিকে
স্পষ্ট দেখতে পাবেন যে বিএনপি একটা দল তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে, এবং সেটা সেনানিবাস থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান সেটার প্রতিষ্ঠাতা। তাহলে ওনার যে উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে যে উনি রাজনীতি করবেন, না, বিষয়টা তাও ছিল না। এটা ছিল মানে সিম্পলি একটা বিষয়, জামায়াতকে পুনর্বাসন করার জন্য একটা যৌক্তিক প্ল্যাটফর্ম দরকার হয়, একটা সিদ্ধান্ত নিতে হয়। কে সিদ্ধান্ত নিত তখন? ওই ধরনের কোনো দল বা গোষ্ঠী বা কেউ ছিল না যে জামায়াতকে, নিষিদ্ধ জামায়াতকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা বা পুনর্বহল করা। সেই জন্য কৃত্রিম উপগ্রহের মতো একটা কৃত্রিম দল তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো বিএনপি। তার একটা অন্য নাম ছিল, পরে চেঞ্জ করে করে বিএনপি আসলো। হাউএভার, বাট এটার তো একটা উদ্দেশ্য ছিল। বিএনপির ডেফিনেশনটা মূলত ওইখানেই রয়েছে। এটা না বোঝার মতো আমার মনে হয় কোনো মানুষ থাকার কথা না, যে বিএনপি মূলত তৈরি করা হয়েছিল জামায়াতকে পুনর্বাসন করার জন্য, এবং জামায়াতকে সাথে নিয়েই বিএনপি এই দীর্ঘ পথ চলা। আপনি খেয়াল করবেন বিএনপি কিন্তু কখনো জামায়াতের হাত ছাড়েনি, এবং বিএনপি তার মানে চরিত্রে, অবকাঠামোতে, সব কিছুতে একটা জামায়াত ফ্লেভার তারা সবসময় মেনটেন করেছে। অর্থাৎ মানে আমরা যেটা বাঙালি ভাষায় বলি যে মুদ্রার এপিঠ ওপিঠ বা চাঁদের এপিঠ ওপিঠ, তো জামায়াত এবং বিএনপিকে আলাদা করে দেখার কোনো সুযোগ আমি কখনোই পাইনি। এটা খুব গভীর থেকে অনুভূতি থেকে এই কথাটা বলা। এবং অনেকে বলেন যে, নসিহত করেন যে আচ্ছা বিএনপি জামায়াত থেকে দূরে সরে আসা উচিত, জামায়াতের একই রাজনীতি কেন তারা করবে, জামায়াতকে তারা কেন প্যাম্পার করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা তা না, বিএনপির কোনো উপায় নাই। বিএনপি সিম্পলি একটা দল যাকে গঠন করা হয়েছিল শুধুই মাত্র ব্রিজ হিসাবে জামায়াতকে নদী পার করে এপারে নিয়ে আসার জন্য, যাদেরকে বিতাড়িত করেছিলেন বঙ্গবন্ধু, এবং সাংবিধানিকভাবে। তো এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু এই বিষয়গুলো জানার পরেও কেন আমরা বিএনপিকে আলাদা করে দেখার চেষ্টা করি? হ্যাঁ, বিএনপিতে কি সংস্কার হলো হলো না, সেটা তো আসলে এখানে মুখ্য না। এটা কখনোই এটা মুখ্য একটা আলোচনার বিষয় হওয়া উচিত না। আমি মনে করি যে জামায়াত রিফর্ম করবে, ওরা করেনি তো। ওরা তো নিবন্ধন ওদের বাতিল হয়েছে, ওরা মেনে নিছে যে হ্যাঁ আমাদের মানে আমাদের রাজনৈতিক মানে জামায়াতের সাংগঠনিক যেই গঠনতন্ত্র আছে সেটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং এটা হাইকোর্ট থেকে বলার পরেও তারা সেটা চেঞ্জ করেনি। এবং তারা বলছে যে ওটা যদি আমরা চেঞ্জ করি তাহলে তো আর জামাত থাকে না। ভেরি সিম্পল, তাদের কথাটা স্পষ্ট, এবং তারা ওইখানে কোনো ধরনের দ্বিচারিতার চেষ্টা করেননি। বিএনপি কি করবে? হ্যাঁ, জিয়াউর রহমান, খালেদা, এই দুইটা সময় চলে গেছে বিএনপির। এখন থার্ড জেনারেশনের বিএনপি। থার্ড জেনারেশন কি বিএনপিকে এখনো সেই জামায়াতের অগ্রবর্তী প্রক্সি দল হিসাবে দেখে কি দেখে না? আলোচনার মূল জায়গাটা ওখানে, জিসটা ওখানে বুঝতে হবে যে তারেক জিয়া সে যদি মনে করে যে না, এনাফ ইজ এনাফ, আমরা এখন একটা নিজস্ব দল, সম্পূর্ণ নিজের পায়ের উপরে দল। কারণ সবসময় আপনি খেয়াল করে দেখবেন যে গত 40-50 বছরের ইতিহাসে যাই জামাত যখন থেকে শুরু করছে, যে বিএনপির কাঁধে চড়ে তারা পথ পাড়ি দিয়েছে, বিএনপি তাদেরকে কাঁধে বয়েছে সব প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে। এখন তারেক জিয়া হয়তো চাচ্ছেন না ওই কাঁধে বওয়াবই করা। এটা জামাত হয়তো পছন্দ নাও করতে পারে, করবে না, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যেই নির্বাচনের সংসদীয় আসনগুলো, সেখানে আপনি যদি একটু খেয়াল করেন, জামায়াত এবং বিএনপি জোটবদ্ধভাবে যদি নির্বাচন করেও সেখানে জামাত 2 থেকে 3টার বেশি আসন পায় না, সব পায় বিএনপি। এখন বিএনপির আসনগুলো কি, ভোটারগুলো কারা? ধরেন বিএনপি নাই, ধরেন যদি বিএনপিকে আপনি বাদ দিতে পারেন, সেই ভোটগুলো কি তারা আওয়ামী লীগকে দেবে? মনে হয় না, তারা জামাতকে দেবে। এবং জামাত জানে যে বিএনপি তাদের ভোট নষ্ট করছে, বিএনপিকে তারা কেন রাখবে? যদি বিএনপিকে থাকতে হয় তাহলে জামায়াতের লেজুরবৃত্ত একটা দল হিসেবে থাকতে হবে। জামায়াতকে তারা পুনর্বাসন করার জন্য যে গুরু দায়িত্বটা পালন করেছিল পাকিস্তানের আদেশে নির্দেশে অথবা অন্য কোনোভাবে, সেটা তারা করেছে বেশ সফলতার সাথে। এবং সেটা করার পরে এখন বিএনপির তো আসলে আর দরকার নাই। জামাত নিজেও বোঝে, পাকিস্তানও বোঝে যে বিএনপিকে আর দরকার নাই, এখন জামাত এনাফ। জামায়াত এখন যেভাবে শক্তভাবে খুঁটি ঘিরে বসেছে বাংলাদেশে, আমরা সবাই জানি, প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা জায়গায়, সেখানে বিএনপি তো এই সুযোগটা নেয়নি এবার।
অন্তত এবারও নেয়নি, তাই না? তো সবকিছুর পরে তারেক জিয়া দেশে আসবেন কি আসবেন না সেটা আসলে জামায়াতের খেয়ালখুশির উপরেই অনেকটা নির্ভর করে। এই জন্য হয়তো আমি আসলে একটা 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 আড্ডায় হাসতে হাসতেই বলছিলাম যে তারেক জিয়া যদি আসে কে জানে, হয়তো বিএনপির জন্য একটা 75 অপেক্ষা করছে। আওয়ামী লীগে যেমন একটা 75 আছে, হয়তো বিএনপিতেও একটা 75 হতে পারে। দেখেন, তারেক জেলে যাওয়ার জন্য ভয়ে দেশে আসছে না, আমি এটা বিশ্বাস করি না। জেলে গেলে এখন বাংলাদেশের আদালতের করিডোরগুলো যে অবস্থা, সেখানে যে কেউ খবর রাখলে দেখবেন বিএনপির রমরমা অবস্থা। সেখানে তারেককে কয়দিন আপনারা জেলে আটকায় রাখবেন, কিন্তু অতটুকু রিস্ক নিয়ে হলেও উনি আসতেন হয়তো, কিন্তু ওনাকে আদৌ প্রাণের মানে বাঁচিয়ে রাখা হবে কি না এই ব্যাপারে সন্দিহান, যার জন্য উনি কোনো সুযোগই নিচ্ছেন না। যার জন্য কিছুদিন আগে এক ফেসবুক স্ট্যাটাস উনি বলেছিলেন, আমার দেশে যাওয়ার বিষয়টা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এর চেয়ে ক্লিয়ার একজন মানুষ কিভাবে বলতে পারে? ডেফিনেটলি তাহলে অন্য কেউ তাকে বলছে যে না, এখন তোমার যাওয়াটা একেবারেই নিরাপদ না। তো রিফর্মের যে বিষয়গুলো আসছে, ইটস টু আর্লি টু সে, আমি বলবো। কারণ রিফর্ম হয় কখন? যখন আপনি থিতু হয়ে বসেন, তারপরে আপনি ভাববেন আপনি কাদের নিয়ে সংসার করবেন, দেশ চালাবেন, দল চালাবেন, ইত্যাদি ইত্যাদি। কাকে কোন দায়িত্বটা দিবেন, বন্টনটা কিভাবে হবে, আগে তারা কেমন পারফরমেন্স ছিল, এখন কি তাদের রাখা ঠিক হবে কিনা, এই বিষয়গুলো তো অনেক পরের কথা। এখন যে রাজনৈতিক টার্বুলেন্স চলছে দেশের ভিতরে, এতে বিএনপি ডেফিনেটলি প্রভাবিত হচ্ছে। আমি যেভাবেই বলেন, যেভাবেই ডিফাইন করেন, আমি ওই ডেফিনেশনের ভিতরেই থাকতে চাই যে বিএনপির নিজস্ব একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা চেঞ্জ করাটা হচ্ছে কি ওদের জন্য রিফর্ম আমি মনে করি। হ্যাঁ, আওয়ামী লীগের ওই ডেফিনেশনের কোনো প্রবলেম নাই, বিএনপির ওই ডেফিনেশনের প্রবলেম আছে, এবং বিএনপিকে ডেফিনেশন চেঞ্জ করাটাই হচ্ছে ওদের রিফর্ম। এবং ওই রিফর্ম যদি ওরা করতে পারে, তাহলে আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ, বিএনপি রিফর্ম করেছে। এবং সেইখানে একটু আগে যে আলোচনা হচ্ছিল 16ই ডিসেম্বরের তাদের শোক দিবস পালন করবে, 15ই আগস্ট তারা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো জামায়াতের পলিটিক্স, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বিএনপি, আওয়ামী লীগ আর বাঙালি সোসাইটিস। ঠিক আছে? তো এখানে বিষয়টা একদম ক্লিয়ার, না বোঝার কিছুই নাই যে বিএনপির রিফর্মটা হচ্ছে তাদের ভাবনায়, মাথায়, চিন্তায়, ওইখানে তাদের চেঞ্জ করতে হবে। ওইটা কি তারা পারবে? মনে হয় না পারবে। যদি পারে তাহলে বাংলাদেশে জামায়াত থাকবে না, এটা খুব ক্লিয়ার, এটা না বোঝার কোনো কারণ নাই। তো সেই জন্য বলছি যে বিএনপির ডেফিনেশনের ভিতরেই নিহিত রয়েছে বিএনপি রিফর্ম হবে কি হবে না। যেদিন হবে সেদিন আমরা নিশ্চয়ই আবার বসবো, আলোচনা করব। থ্যাংক ইউ। আপনি বললেন জামাত থাকবে না, কিন্তু লোকে তো বলছে বিএনপি থাকবে না। হাসানুল আব্দুল্লাহ, যদি এরকম হয়, আমরা তো দেখি স্পষ্টতই বিএনপির মধ্যে এখন আগের 3টি ধারা ছিল, একটা মুক্তিযুদ্ধপন্থী ধারা, একটা জামাতপন্থী ধারা আর একটা বামপন্থী ধারা। বামপন্থী ধারাটি অনেক আগেই বিলীন হয়ে গেছে, এখন একটা মুক্তিযুদ্ধপন্থী ধারা দেখছি আর একটা দেখছি জামাতপন্থী ধারা। তো সেই ক্ষেত্রে স্পষ্টত যেই ডিভাইডেশন, সেখানে বিএনপি কিভাবে করে তাদের ডেফিনেশন, তাদের পলিটিক্যাল ফিলসফিটা কিভাবে ডিফাইন্ড করবে, যেখানে নেতৃত্বেরই সংকট এই মুহূর্তে? আপা ধন্যবাদ। আমার সহদুই আলোচক বিএনপি নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করেছেন, কি হতে পারে কি হতে পারে না। আমি একটু অন্যভাবে বলি। আমি কবি হিসেবে এবছর 7টা দেশে গিয়েছি আন্তর্জাতিক কবিতা উৎসবে, এবং সেই সব কবিতা উৎসবে কিন্তু বাঙালিদের কোনো জায়গা নেই। মানে বাঙালিদের, আমি বলতে চাচ্ছি যে বাঙালিদের দ্বারা ওই কবিতা উৎসবগুলি আয়োজন করা হয় না। 7টা দেশে আমি 8টা কবিতা উৎসবে অংশগ্রহণ করেছি। দেখুন, আমি বলছি ঢাকায় যে জঙ্গিবাদে ঢাকাইন, এই কবিতা উৎসবে তো আসলে আমি একজন সচেতন বাঙালি হিসেবে শুধু তো কবিতা পড়তে যাই না, তাছাড়া পোল্যান্ডে আমার বই নিয়ে অন্তত 9টা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানগুলির শেষে যে প্রশ্নগুলি আসে, তাতে আমি বুঝতে পারি যে সারা পৃথিবীর এই সচেতন মানুষগুলো কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে যথেষ্ট শঙ্কিত। ফলত বিএনপির যারা নীতি নির্ধারক আছেন,
তারা কি সেটা বোঝেন না যে বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান হয় পৃথিবী সেটা মেনে নেবেন? আজকে আমেরিকাই মেনে নিচ্ছে না, যে আমেরিকা এই পিশাচ, আপা বললেন যে তাকে এখন আর অধ্যাপক বলে না, আমি তো পিশাচ বলি, পিশাচ ইনুস, যিনি পিশাচের মতো মানুষ হত্যা করছেন এবং চুপচাপ করে বসে আছেন, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। ফলত আমার ধারণা যে বিএনপি দেখুন এখন সোচ্চার আছে কারা? যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারাই কিন্তু সোচ্চার, যদিও তাদের কর্নার করার চেষ্টা হচ্ছে জামাতের রেটরিকে। এবং আরো মজার ব্যাপার হলো শেখ হাসিনাকে স্বৈরাচার বলা, এই রেটরিকটা কিন্তু ওরা চালু করেছে রাজাকারের বিপরীতে। কালকেই দেখলাম আমাদের একজন যিনি বিএনপিতে গেছেন বলছেন যে আওয়ামী লীগ একটা গালি হবে। এই রেটরিক কিন্তু আস্তে 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 ওরা চেঞ্জ করছে, কিন্তু শেষ পর্যন্ত দেখুন মানব জাতির ইতিহাসে আজকের বা কালকের বা 2 দিনের নয়, 1000 বছরের, লক্ষ কোটি বছরের, মিলিয়নস অফ ইয়ার, সত্যেরই কিন্তু সবসময় জয় হয়েছে। অসত্য কখনো একটা সময়ের ব্যবধানে, ধরুন আজকে জয় হচ্ছে অসত্যর, কিন্তু এই যে যুদ্ধটা কিন্তু সেরকম, আমি সবসময় বলি বেঁচে থাকার যুদ্ধটা কিন্তু আমার বাবা করেছেন, আমার দাদা করেছেন, আমাকে করতে হচ্ছে, আমার ছেলেকে করতে হবে শান্তিতে বেঁচে থাকার। এটি কিন্তু সারা পৃথিবীরই নিয়ম। ফলত এই যুদ্ধে শেষ পর্যন্ত আজকে আপনি দেখেন রবীন্দ্রনাথ যখন, আমি সুইডেন থেকে আসলাম কিছুদিন আগে, রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন 10 বছর পরে উনি সেটা সংগ্রহ করতে যান। কারণ কি? তখন আজকে প্লেনে উঠলে 8 ঘন্টা পরেই সুইডেনে পৌঁছানো যেত না। পৃথিবীর কিন্তু উন্নতি হয়েছে। এবং আমি জানি বিএনপিতেও এরকম মানুষ আছে যে যারা এইসব চিন্তা করে, যারা জঙ্গিবাদকে জায়গা দিতে চায় না। কিন্তু ওই যে সাব্বির খান বললেন যে জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে বিএনপি, ওখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। কিন্তু বেরিয়ে আসাতেও কি তারা সফল হচ্ছে? আমার তো মনে হয় যে ডিসেম্বরে যদি নির্বাচনটা তারা ধরে রাখতো, আজকে কাকা যে তখন যে পরিস্থিতিতে পড়েছিলেন, যে চাপের মধ্যে ছিলেন, তিনি সেই চাপটি আর অনুভব করছেন না। তো আমি তো আগেও বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমার তো মনে হয় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন তিনি দেবেন। তিনি ধরে রেখেছেন ওই যে 2 বছর, 5 বছর, 50 বছর, মানে যতদিন জীবিত আছেন ততদিন ক্ষমতায় থাকবেন। শুনুন, শেখ হাসিনার এই ইসের পরে, ভারতে যাওয়ার পরে, এই নিউ ইয়র্কে আমার পরিচিত যেসব বিএনপির বন্ধুরা আছে, আমি সাথে সাথে বলেছিলাম যে দেখুন, আপনাদের একমাত্র সহজ উপায় ক্ষমতায় যাওয়া, এখন আওয়ামী লীগের সাথে লিয়াজ করে আন্দোলন করে কাকাকে নামাইতে হবে, ওই পিশাচকে নামাইতে হবে। তখন কেউ কিন্তু আমার কথা শোনে নাই, সেইটা সম্ভব নয়। কিন্তু আজকে কেউ কেউ সেই কথা কিন্তু বলছে, সেই দিকেই যাচ্ছে। রিফর্ম কোন দলে কি রিফর্ম হবে সেটা সময়ের ব্যাপার। আওয়ামী লীগও হয়তো নানা রকম রিফর্মের চিন্তা তারাও করবে। শোনেন, যারা ঘুষখোর, যারা চাঁদাবাজ, এরা একসময় আস্তে আস্তে ঝরে যায় লং রানে। এই নিউ ইয়র্কে আমি বসে আছি, 200 বছর লেগেছে এই মাফিয়া চক্র থেকে বেরিয়ে আসতে। জি, ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। সুমি খান, আপনি একটু ইঙ্গিত দিয়েছেন এর আগে, তারপরও একটু বলি যে অনেকেই বিএনপির ভিতরে একটা বিভাজন দেখতে পাচ্ছে এবং বিএনপির রাজনীতিটা আর বিএনপির হাতে নেই। কার হাতে আছে বিএনপির রাজনীতি? সাব্বির খান যেমন বললেন এটি জামাতের হাতে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির রাজনীতিটা এখন তাহলে কার হাতে আছে? আর যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, এটা স্পষ্টত এই বিভাজনটি দেখাই যাচ্ছে, তো সেই বিভাজনের পরিণতিটি বা কোন দিকে এগুচ্ছে? আমি ইতিহাসের একটা সূত্র যদি আমি টেনে বলি, যে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। বিএনপির জন্ম বিসমিল্লাহ সংবিধানে বিসমিল্লাহ বসানোর মধ্যে দিয়ে, পাকিস্তান প্রতিষ্ঠার একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপির জন্ম। কিন্তু বিএনপি
গোলাম আজমকে নাগরিকত্ব দেয়া থেকে শুরু করে যে ধর্মভিত্তিক রাজনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন, তাকে হত্যার মধ্যে দিয়ে, তাকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে, মুক্তিযোদ্ধা সৈনিকদের, মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর সদস্যদের হত্যার মধ্যে দিয়ে, ফাঁসিদানের মধ্যে দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, বাংলা এবং বাঙালি সংস্কৃতি বিরোধী বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় বিএনপির জন্ম। একটা জলপাই রঙের সাফারির পকেটে জলপাই রঙের পোশাক হোক আর সাফারি স্যুটের পোশাক হোক, যা হোক, জিয়াউর রহমানের পকেটে যে বিএনপির জন্ম, সেই বিএনপির তো জামাতের ভিতরেই তাদের জন্ম, পাকিস্তান সেনাবাহিনীর মাথা থেকেই তাদের জন্ম, সিআই এর মাথা থেকেই তাদের জন্ম। কিন্তু এখন কেউ আওয়ামী লীগের বিরোধিতা থেকে হোক, কেউ বা রাজনীতি করার একটা অন্যরকম একটা আগ্রহ থেকে হোক, বা একটা ত্যাগের চিন্তা থেকে হোক, যেভাবেই হোক, অনেকেই বিএনপির মধ্যে গেছেন। মীর শওকত থেকে শুরু করে অনেকেই ছিলেন বিএনপিতে। ধরুন যে মান্নান ভূঁইয়া আর সাইফুর রহমান মিলে খালেদা জিয়াকে জোর জবরদস্তি করেই রাজনীতিতে এনেছিলেন। আচ্ছা, সেই খালেদা জিয়া একজন সেনা কর্মকর্তার স্ত্রী, তিনি রাজনীতিতে ছিলেন। নাম যেমন পুতুল, তিনি পুতুলের মতোই ছিলেন। মাঝে মাঝে তিনি তার মুখোশটা বের হয়ে এসছে যখন তিনি গোপালী গোপালী এবং চাকরি খান না কেন বলে গালাগাল করেছিলেন। তো এখন সেই বিএনপি, সত্যি কথা বলতে কি, বর্তমান প্রজন্মে প্রকাশ্যেই তাদের অনেকের বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের প্রতি, এখন নয় শুধু, 91 থেকে 95 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সংসদে বিএনপির নারী সদস্যরাই দাবি তুলেছিলেন জামাতকে নিষিদ্ধ করতে। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সদস্যদের রক কেটে জবাই করে হত্যা করা হয়েছিল নির্বিচার, ছাত্রলীগ তো করেছে, এই মুক্তিযুদ্ধ ছাত্র ইউনিয়নের থেকে শুরু করে বাসদ, জাসদ এবং আপনার বামপন্থী ছাত্রদেরকে, নিরীহ সংস্কৃতি কর্মীদের জবাই হত্যা তো করেছে প্রচুর, শিক্ষক হত্যা, সবই তাদের ধারাবাহিকতা এখনো আছে। কখনোই এবারেও বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহকে গুলি করে 5 জনকে গুলিবিদ্ধ করেছে, একজন স্পটে মারা গেল চট্টগ্রামে। হ্যাঁ, এরশাদুল্লাহ প্রবল ক্ষমতাশালী, চট্টগ্রাম চেম্বারের প্রভাবশালী সদস্য ছিলেন এবং তিনি বিএনপির, তাকে শিবির ক্যাডার সাজ্জাদ, যে শিবির ক্যাডার সাজ্জাদ অসংখ্য খুনের আসামি, আপনার তার প্রথম খুন হয়েছিল লিয়াকত, চট্টগ্রামের চালতাতলির ওয়ার্ড কমিশনার, আওয়ামী লীগের একজন সৎ নেতা, তাকে ব্রাশফায়ারে গুলি করার মধ্যে দিয়ে। সেই সাজ্জাদকে আমি ইন্টারভিউ করেছিলাম ডিবি হেফাজতে 1999 সালে, হ্যাঁ 2000 সালে তাকে যখন অ্যারেস্ট করা হয়, এবং সে বলেছিল, বাচ্চা ছেলে ছিল তখন, এখন তো অনেক বড় হয়ে গেছে, সে প্রথম তাকে যে জামাতের নেতারা ওর হাতে যখন AK-47 দেয়, সে ধান খেতে দাঁড়িয়ে আকাশে ব্ল্যাঙ্ক ফায়ার করে তার সেই উল্লাস হয়েছিল যে একটা 16-17 বছরের ছেলে সে নিয়েছে, এবং তাকে পাঠানো হলো মুক্তিযোদ্ধাদের হত্যা করো। সেই ধারাবাহিকতাতেই জামাত এখনো তাই করছে। সুতরাং বিএনপি জামাতের পকেটে নয়, বিএনপি জন্মই জামাতকে সাথে করে ক্ষমতায় আনার জন্য। বিএনপি জামাতের 2 মন্ত্রীকে, মতিউর রহমান নিজামীকে শিল্পমন্ত্রী আর আলী হাসান মুজাহিদকে সমাজ কল্যাণ মন্ত্রী করেছিল। এবারে ভেবেছিল এরা, ওই যে মস্তিষ্কের সমস্যার কারণে ভেবেছিল তাদের কিন্তু খালেদা জিয়া তো জামাতকে মুনাফিকের দল বলে উল্লেখ করেছেন। একদম একদম তাই। এবং বিএনপির এই মির্জা ফখরুল কিন্তু অনেক রকম কথা বলেছে, জামাতের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, আবার গিয়ে দেখলো যে না এখন ওর হয়তো পলিসিগত ভুল হয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর আপনি মনে করে দেখেন, এস আলমের মালিক মাসুদ সাহেব যখন পালিয়ে গেলেন, ইসলামী ব্যাংকে গুলি করা হলো, 4 জন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ হলো, কর্মকর্তারা সহ। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত স্যার,
এবং সেদিন সাখাওয়াত স্যারের সামনে আমি বসা ছিলাম, আমার এই পাশে আমার ডান পাশে র্যাবিট ডিজি ছিলেন, বা পাশে পুলিশের আইজি ছিলেন। সাখাওয়াত স্যার ভয়ঙ্কর রকমের চাপে পড়ে গেছিলেন এই ছেলেটাকে উনি ধরার, ছাত্র দলের ক্যাডার যে এসালমের টাকা দিয়ে ওকে হায়ার করেছিল যে জামাতের থেকে আবার যেন তার ব্যাংকটা উদ্ধার করা হয়। সেই বিপুল অঙ্কের টাকা নিয়ে ছাত্র দলের সেই ক্যাডার ভেবেছিল ওরা এখন ক্ষমতায়, ও এখন গুলি করে ইসলামী ব্যাংক আবার এসালমের কাছে দখলে নিয়ে দেবে। তখন সাখাওয়াত স্যার নির্দেশ দিচ্ছিলেন, উনি একটা ফোন একবার এই ফোন ধরছেন, একবার এই ফোন ধরছেন, একবার লাল ফোন ধরছেন, ওনাকে পুলিশের থেকে ফোন করছে, আবার থানা থেকে ফোন করছে, যে কারণ জামাতের চাপ আছে, ওদিকে বিএনপির চাপ আছে, ওকে অ্যারেস্ট করবে না। জামাত বলছে ওকে ধরো, কারণ বিএনপি কে ধরলে জামাতের লাভ। তখনও বিএনপি বোঝেনি ইউনূস ওদের পক্ষে আছে কি নেই, জামাত ওদের পক্ষে আছে কি নেই। হ্যাঁ, এবং আমার সামনেই সাখাওয়াত স্যার তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে, ঠিক আছে আমি ফখরুল ভাইকে ফোন করছি, মির্জা ফখরুলের সঙ্গে। তিনি পারলেনই না সামলাতে, এবং তিনি একজন সৎ সেনা কর্মকর্তা। তিনি বলছেন যে এ কি করে হয়, এতগুলো মানুষকে গুলি করার পরে এই ছেলেকে অ্যারেস্ট করা যাবে না। আমার চোখের, আমি চাক্ষুষ করেছি সেটা। হ্যাঁ, সেই জায়গায় মনে রাখতে হবে যে জামাত অথবা সন্ত্রাসীরা অথবা বিএনপিতে যারা সন্ত্রাসী, তাদের মধ্যে তারা খেয়ে লড়াইয়ের মধ্যে কে জিতবে। জামাত কখনো শত্রু শেষ রাখে না, বিএনপি তাদের কাছে চুনোপুটি। এবং এই জায়গাতে আমি বলবো যে এই যে রিফর্মের জায়গাটা, আবারও আমার অবজারভেশন হচ্ছে একজন সংবাদকর্মী হিসেবে, রিফর্ম হচ্ছে, নীরবে রিফর্ম হচ্ছে। দেখতে পান বা না পান, প্রকাশ্যে আসুক বা না আসুক, রিফর্ম হচ্ছে বলে প্রকাশ্যে তারা তাদের প্রতিবাদের জায়গাগুলি বলছে। রিফর্ম হচ্ছে বলে জামাতের মুখোশ যখন খুলে যাচ্ছে, রক্ত পাচ্ছে বারবার তারা, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জবস। চেম্বার অফ কমার্সের একজন নেতা, বিএনপির একজন সংসদ সদস্যকে গুলি করা, তিনি মারা যাননি, কিন্তু তার সঙ্গে বিএনপির নেতা কর্মীরা মারা গেছে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে, আমার মনে হয়, মনে রাখতে হবে। সাব্বির খান, আমরা দেখছি যে আপনি অবশ্য আপনার এই প্রশ্নটি আমার আবার করতে ইচ্ছা করছে আপনাকে। আপনি বলছেন বিএনপির মধ্যে একটা আবার 15ই আগস্ট হওয়ার আশঙ্কা আপনি করছেন। কেন করছেন সেটি একটু শুনবো আপনার কাছে। সেই সঙ্গে বিএনপি যদিও এখন পর্যন্ত তাদের সব প্রার্থী মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, তারা নির্বাচনী প্রচারণাও চালাচ্ছে, এমনও বলছে যে আজকে রিজভির কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে তারেক রহমান দেশে এসে নির্বাচনের আগে পরে উল্লেখ করেননি তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন যদি বিএনপি জয়লাভ করে। আবার অন্যদিকে নজরুল ইসলাম খান তিনি ইসিতে গিয়ে নির্বাচন পেছানোর দাবি করছেন। বিরোধটা কি এইসব জায়গাতেই? আসলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যা বলছি আপনাদের হয়তো বোঝাতে পারছি না। বিষয়গুলো খুবই স্পেসিফিক এবং খুব ডেপথ থেকে বলা, এবং এগুলো তথ্যীয় কিছু বিষয় থাকে। একটু লো, যদি আপনি একটু কাছে এসে বসতেন, বলতেন এটা কি ওকে, তাহলে ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারবেন নাকি? দর্শকরাও বলছেন আপনার ভলিউমটা একটু কম নাকি। ওকে, এখন কি বেটার? আচ্ছা বলুন আপনি। জি, হাওয়েভার আমি কখনোই বলিনি যে বিএনপি জামায়াতের পকেটে। বিষয়টা এত সোজা না। বিষয়টা হচ্ছে এরকম যে বিএনপি এবং জামাত দুইটা আলাদা জিনিস, দুইটা ছোট ছোট স্পট, দুইটা আলাদা, মাঝখানে একটা ডিস্টেন্স আছে। যদি এইভাবে আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আপনি খেয়াল করবেন যে আমি বলেছি বিএনপি কে তৈরি করা হয়েছিল লিগ্যালি জামায়াতকে লিগ্যালাইজ করার জন্য। আপনি শরবত খাবেন, চিনি নাই, তাহলে শরবত হবে না। ঠিক আছে, আপনাকে শরবত খেতে হলে চিনির উপস্থিতিটাকে আপনাকে শিওর করতে হবে। ৭৫ পরবর্তীতে ৭৫ ঘটনার পেছনেও কিন্তু এই চক্রটাই জড়িত। আপনি দেখবেন যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে যতগুলো স্টেপ উনি নিয়েছেন তার প্রতিটাই ছিল ওই হত্যাকাণ্ডকে, ৭৫-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের যে বিষয়টা, ওইটার এগেনস্টে।
যারা হত্যা করেছিল তাদের ইন্ডেমনিটি দেওয়া শুধু নয়, তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, বিভিন্ন প্রাইস পোস্ট দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সেটা না, যে জামায়াতকে বাংলার মাটিতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের পক্ষে সম্ভব না, জাসদ বাসদ এটা কেউই করবে না। ওই সময় বাংলাদেশে ৭১ পরবর্তীতে বাংলাদেশের ইমোশন সেন্টিমেন্ট যে পরিস্থিতিতে, সেখানে জামায়াতের পক্ষে কথা বলার মতো, হ্যাঁ আওয়ামী লীগের বিপক্ষে অনেকে কথা বলছেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট তার মানে এই না যে তারা জামায়াতের পক্ষে। তাহলে জামায়াতকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় বাংলার মাটিতে, জামায়াত হচ্ছে গিয়ে পাকিস্তানের একটা রিপ্রেজেন্টেটিভ দল। জামায়াতের হেডকোয়ার্টার লাহোরে, পাকিস্তানে, বাংলাদেশে না। বুঝতে হবে এই যে সূক্ষ্ম বিষয়গুলো, যে জামায়াতকে যদি আপনি সাংবিধানিকভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান, তাহলে কাউকে না কাউকে দিয়ে বলাতে হবে। আপনি যদি সংসদের রিচুয়াল গুলো যদি আপনি ফলো করেন, যে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে প্রস্তাবনা তুলতে হয়, স্পিকার সেটা তখন থ্রো করেন হাউসে, সেটা নিয়ে আলোচনা হয়, তারপরে হানা ভোটে বা বিভিন্নভাবে সেটা পাস হয়। তো বাংলাদেশে জামায়াত, নিষিদ্ধ জামায়াতকে মানে শুদ্ধভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, সেই জন্য কাউকে না কাউকে এটা উপস্থাপন করতে হবে, সেরকম কেউ নাই। তখন একটা দল গঠন করা হলো, সেটার নাম বিএনপি, এবং তারা ক্যারি অন করেছে ৯১ নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে। বাট নাও ইটস দ্য থার্ড জেনারেশন অফ বিএনপি। আমি সেটা বলার চেষ্টা করেছি যে তারা সত্যিকার অর্থে আর জামায়াতের প্রক্সি দল হিসেবে কাজ করতে চায় কি চায় না, জামায়াতের পরিপূরক দল হিসেবে কাজ করতে চায় কি চায় না, হয়তো দ্বন্দ্বটা এখানে। এবং সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে বিএনপির যদি রিফর্ম হতে হয়, সেটা হতে হবে মননে, চিন্তা ভাবনায়, আদর্শে। এটা যদি হয়, আমাদের এই আলোচনাতেও এক দুবার উঠে আসছে যে বিএনপির ভিতরেও মুক্তিযুদ্ধ আছে, অনেক মুক্তিযোদ্ধা আছেন, হ্যাঁ আছেন। কারণ দেখেন, আমি কখনো না ওই বিষয়গুলোকে অ্যাডমিট করতে চাই না যে ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হওয়া কোনো মুক্তিযোদ্ধা একটা দলে যেতে পারেন না, যেই দলের সভানেত্রী 15ই আগস্ট জন্মদিন পালন করেন। এখন উনি যদি সেটা গ্রহণ করেন, একসেপ্ট করেন, উনিও উদযাপন করেন, তাহলে ধরে নিতে হবে যে উনি ৭১-এর চেতনাকে ডিনাই করে তারপর এটা করছেন। বিষয়গুলো এত সহজভাবে দেখার সুযোগ নাই। এবং আমরা এইভাবে সহজভাবে দেখতেই কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি। এত সহজভাবে কেন দেখতে হবে? যেখানে যেটা মানে সত্য সেটাকে সেখানে সত্যই বলতে হবে। যে একজন মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারের যেই ঘোষণাপত্র, সেটার তলে গিয়ে যখন শপথ করে মুক্তিযুদ্ধ করে ৯ মাসে দেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধা জানেন কত রক্ত ঝরেছে, সেই মুক্তিযোদ্ধা জানেন কত মা বোনের ইজ্জতের সম্ভ্রমের হানি হয়েছে। ওই মুক্তিযোদ্ধা কিভাবে একটা দলে গিয়ে দলের পতাকা তলে নিজেকে বিলীন করেন, যেই দল কমপ্লিটলি ৭১-এর চেতনার বিরোধী, সবিরোধী না নয়। তো এইগুলোকে এত সহজভাবে আমরা কেন নিচ্ছি? আমার এটা মাথায় ঢোকে না। ফজলুর রহমান, যিনি এই সময়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলছেন, তাহলে আপনিও কি বলবেন তিনি মননে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন? আমি এতদূর না গিয়ে শুধু তাকে একবার বলবো যে আপনার এই কথাগুলো কি স্ববিরোধী নয়? আপনি কি বলেন? আপনি উত্তরটা দেন। আপনার নেত্রী এরকম, আপনার নেতারা জামায়াতকে পৃষ্ঠপোষকতা করে, জামায়াতকে পুনর্বাসন করে, এবং তারেক জিয়া ঢাকার মতো জায়গায় মঞ্চে দাঁড়িয়ে বলে যে জামায়াত বিএনপি দুই একই মায়ের পেটের দুই ভাই। আপনি সেই দলের পতাকা তলে বসে আপনি ৭১-এর গুণগান গাচ্ছেন। আমার লজ্জা করে। এগুলো স্ববিরোধিতা, এগুলো কমপ্লিটলি ফাইজলামি। বাংলাদেশের সহজ সরল অনেক মানুষ যারা অনেক গভীরে গিয়ে বোঝেন না, ভাবেন না, চিন্তা করতে পারেন না, তাদেরকে এগুলো খাওয়ানো হয়। এতই সোজা বিষয়টা ওইখানেই। আপনাকে যদি সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, সেটা জামায়াতকে সংস্কার করতে বলা হয়েছিল। জামায়াতের নিবন্ধন বাতিল করে হলেও তারা বলছে আমরা নিবন্ধন চাই না, জাতীয় নির্বাচন আমরা করব না।
তাও মেনে নিচ্ছে আমরা সংস্কার করব না। কারণ কি জানেন, জামাতের সংস্করণটা এখানে ছিল, তারা ওখান থেকে বেরোবে না। বিএনপি সংস্কার করছেন, যেটা আমাদের বললেন যে আস্তে আস্তে হচ্ছে। এটা কিভাবে? বিষয়টা তো আসলে এমন না যে সংস্কার করছি। কি সংস্কার? সংস্কারের হেতুটা কি, রীতিটা কি? মানে এটা আমরা কিভাবে দেখতে চাই? আমাদের দেশটা একটা শপথের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। এই দেশটা কিন্তু সহজ দেশ না, পৃথিবীর অন্য কোনো 10টা দেশের মতো না। এটার একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা রক্তের ব্যাকগ্রাউন্ড আছে, এবং বাংলাদেশে যেই রাজনীতি করুক তাকে সেটাকে মেনেই করতে হবে। কিন্তু আমরা জামাতকে পেয়েছি, বিএনপি আছে, এরকম আরো বেশ কিছু দল গজিয়েছে আস্তে আস্তে বাইরে। আওয়ামী লীগের রাজনীতির ভুলের কারণে অনেক কিছু হয়েছে, সমালোচনার জায়গা ডেফিনেটলি আছে। গত 16 বছরে যা যা হয়েছে সবকিছু যে খুব মানে পারফেক্টলি সবকিছু হয়েছে তা না, সেখানেও এক ধরনের স্ববিরোধিতা করা হয়েছে। এবং সেটার একটা জিনিস কি, আপনি যদি পানিতে চিনি দেন সেটা মিষ্টি লাগবে, আপনি লবণ দিলে সেটা নোনতা লাগবে। বিষয়টা এমন। আজকে আমরা যে বাংলাদেশ দেখছি সেগুলো আমাদেরই তৈরি বাংলাদেশ। আমরা স্ববিরোধিতা যেই করেছি সেগুলোর বাংলাদেশ। আমরা ভুল পাত্রে ভুল জিনিস রেখেছি, সেই জন্য বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশের মানুষ কষ্ট পায়। এই জন্য দায় আমাদের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, রাজনীতিবিদদের নিতে হবে। সংস্কার কথাগুলো খুব ছোট্ট ছোট্ট মিডিয়া কথা এগুলো, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এগুলোর ভিতরে যে আমূল তত্ত্বটা, সেই জায়গাটাকে দেখতে হবে। ওইখানে সব ঠিক রেখে ডিমের উপর ভাগে যদি আপনি কালার করেন, ডিমটা দেখতে ভালো লাগে, কিন্তু ভিতরের কি অবস্থা সেটা তো আমরা খবর রাখছি না। তো এই জন্য যে তারেক জিয়ার কথা বললেন যে 75 হওয়া, হ্যাঁ, তারেক জিয়া যদি ভাবতে থাকেন, আমি জানি না, আমি কোনো ক্লুও পাইনি, আমি জানি না তার ভাবনা কি আছে, আদৌ সংস্কার আছে কিনা। কিন্তু তার জীবন যে সত্যিকার অর্থে সংখ্যামুক্ত নয় বাংলাদেশে, এটা ক্লিয়ার। কারণ ওনাকে অনেক তত্ত্বীয়ভাবে অনেকভাবে বলা হয় এই জন্য আসতে পারেন না, ওইটা না, ওইগুলো বুলশিট। একটা দেশের নাগরিক যদি হয় তাহলে তার রিফিউজি স্ট্যাটাস থাকে না, তখন সে অন্য 10টা দেশের অন্য 10টা নাগরিকের মতোই নাগরিক। সে চাইলে যে কোনো দেশে যেতে পারে। আর সে যদি এখনো রিফিউজি স্ট্যাটাস মেনটেইন করেন, অর্থাৎ ইউনাইটেড নেশনসের সেই রিফিউজি পাসপোর্ট হোল্ড করেন, তাহলে ভিন্ন কথা। উনি পৃথিবীর সব জায়গায় যেতে পারবেন, শুধু বাংলাদেশ ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, ইন্টারন্যাশনাল আইন সেটাই বলে। কিন্তু কথা হচ্ছে উনি তারপরও আসছেন না। শুনছি উনি নাকি ইউকের নাগরিক। উনি ইউকের নাগরিক হলে হয় বাংলাদেশ তাকে ভিসা দিচ্ছে না, অথবা উনি রিফিউজি পাসপোর্ট হোল্ড করছেন। যদি পাসপোর্ট জড়িত কোনো কারণে যদি উনি আসতে না পারেন, এই দুইটার বাইরে আর কোনো কারণ নাই। তবে উনি যদি ভিসা পেয়েও থাকেন, তারপরেও যদি উনি আসতে না চান বা আসতে পারছেন না যদি আমরা শুনি, তাহলে বলতে হবে যে উনি নিরাপদ না। ওনার ওয়াইফকে আজকে এসএসএফ এর গার্ড দিয়ে তারপরে হাসপাতাল থেকে বাসায় না হলো। এসএসএফ এর গার্ড কেন দিতে হবে? হঠাৎ করে কেন ভিভিআইপি ঘোষণা করতে হবে? তাই না? এই বিষয়গুলোর অনেক মানে গভীরের অনেক বিষয় আছে, সেগুলোকে আলোচনা পর্যালোচনা করতে হবে। উপরের ভাষাটাকে দিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বুঝতে হবে যে আসলে এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। এবং পলিটিশিয়ানরা এই জিনিসগুলো খুব ভালো বোঝেন যে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষদের চোখে ধোঁয়া দিয়ে বিষয়টাকে অন্যদিকে, ভাবনাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, এবং সেটাতে ওনারা সবসময় সাকসেস হন। কিন্তু আমি একা বুঝলাম বা আমি বোঝার চেষ্টা করলাম, ইটস নট এনাফ। কারণ আমার কথা কে শোনে? তাই না? এই জন্য বললাম যে বাংলাদেশের দলগুলোর রিফর্ম আদৌ হচ্ছে কিনা সেটা তাদের মননশীলতা এবং ওইটার ভিতরেই নিহিত। ওগুলো যদি চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে যে অটোমেটিক্যালি একটা দল রিফর্ম হতে বাধ্য। কিন্তু আমি মুক্তিযোদ্ধা, আমি 71-এ যুদ্ধ করেছি, নো ডাউট, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি মানি। কিন্তু আমি কখনোই একজন মুক্তিযোদ্ধা হয়ে, স্বাধীন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হয়ে আমি কখনোই এমন একটা দলের পতাকা তলে যাব না যেই দল মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে। সাব্বির খান, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভুলেই গেলাম বিষয়টি, আমি বলতে চেয়েছিলাম আপনাকে যে বাংলাদেশে এখন জামাত ইসলামী এত বড় তাদের অধ্যত্ত হয়েছে যে টক শোতে এসে তারা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক পর্যন্ত বলেন। হ্যাঁ,
কেন বলবে না? এটা তো ওদের পলিটিক্স। আপনি কি ওদের কাছ থেকে, আমি তো ওই যে বললাম আদর্শিক জায়গা, ওখানে হচ্ছে রিফর্মের বিষয়, জামাত তো বলবেই। জামাতকে, জামাতের ডেফিনেশনটা কি, ওই ডেফিনেশনের ভিতরেই কিন্তু তার কথাগুলো। মিডিয়াগুলো এত ফ্লোর কেন দিচ্ছে? জি সরি, জামাতকে মিডিয়াগুলো এত ফ্লোর কেন দিচ্ছে? শোনেন, 5ই আগস্টের পরে এটা এটা সমী খান উনি বলতে পারবেন আমার চেয়ে অনেক ভালো, যে বাংলাদেশের মিডিয়াগুলো কিভাবে দখল হয়েছে এটা আমরা জানি, বাইরের কেউ জানে না। কারণ এগুলো বাইরে বলাটাও এখন পাপ, বললেই আপনি গুনাহগার হবেন। ঠিক আছে, প্রতিটা মিডিয়া হাউস জামায়াতের দখলে, প্রতিটা মিডিয়া হাউস, এবং তারা নিউজ কন্ট্রোল করে, তারা সবকিছু কন্ট্রোল করে। ইভেন এই ইলেকট্রনিক মিডিয়াগুলো, সেগুলো দখল হয়ে যাওয়া, সেখানে কোন ধরনের টপিকে আলোচনা হবে, গেস্ট কে আসবে, এগুলো সব ওখানে ডিসাইড হয়, এবং ডিসিশন মেকার হচ্ছে গিয়ে জামায়াত। তো সেইখানে আপনি এছাড়া আর কি আশা করবেন বলেন? আমি আপনাকে আর একটা কথা বলবো, শেষ দিকে হয়তো আমরা চলে আসছি। আমরা 71-এ যুদ্ধ করেছিলাম। 71-এ যখনই যুদ্ধটা শুরু হয়েছে, বাই অটোমেটিক আর একটা যুদ্ধ আমরা লিখে নিয়েছি। যুদ্ধ হয় দুইটা, কখনো একটা হয় না, এটা যমজ ভাইয়ের মতো। একটা হচ্ছে 9 মাসে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এটা হচ্ছে একটা যুদ্ধ, শুরু হয়েছে শেষ হয়েছে। আর একটা যুদ্ধ হচ্ছে শুরু হয় শেষ হয় না, হয় সেটার ভুক্তভোগী আমরা। সেটা হচ্ছে যে দেশ 9 মাসে 16ই ডিসেম্বর যখন বিজয় অর্জন হলো, একটা যুদ্ধ শেষ হওয়ার ঠিক তার পর দিন থেকে শুরু হলো আর একটা, সেটা হচ্ছে সেই স্বাধীনতা, সেই বিজয়কে রক্ষা করা। সেই যুদ্ধে আমরা হেরেছি, এটাকে আমাদের স্বীকার করতে হবে। এবং এই শিক্ষাটা আমরা যদি না করতে পারি, তাহলে আমরা কখনো ফিরে আসতে পারবো না। কারণ আমাদের যুদ্ধটাকে কন্টিনিউ করতে হবে, সেই হারিয়ে যাওয়া সেই স্বাধীনতাটাকে আবার ফিরে পাওয়া। ইটস ভেরি সিম্পল। তথ্যীয় কথা অনেক কিছু বলছি, সরি আমি, হ্যাঁ হয়তো অনেকে বিষয়গুলো কোশ্চেন করবেন। আরেকটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যেটি ভুলে গিয়েছিলাম, যে বিএনপি তো এখনো পর্যন্ত তার প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগকে। তার তো প্রতিপক্ষ, মানে অবস্থার যে পরিবর্তন হয়েছে, প্রতিপক্ষ যে বদলে গেছে, বিএনপি তো এখনো সেটি মনে করছে বলে মনে কি হচ্ছে? না, মনে করবে, শোনেন, দীর্ঘদিনের একটা অভ্যাস অথবা বদভ্যাস। ঠিক আছে, আমি দেখেন, আমি যখন কথা বলি বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি বলি জামায়াতের ব্যাপারে, বিপক্ষে, বিরুদ্ধে। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে জামাত। জামাতকে উৎপাটন করতে হবে বাই এনি প্রাইস। এটা সুমি খান, উনি আমাকে দীর্ঘদিন চেনেন, উনি জানেন যে আমার যুদ্ধের জায়গাটাই হচ্ছে জামাত। এখন বিএনপি যখন রাজনীতি করে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে, এটা মনে রাখেন, তাহলে প্রথম বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের ডেফিনেটলি বাই ন্যাচারাল তার বিপক্ষ অথবা শত্রু হচ্ছে বিএনপি। এক্স্যাক্টলি বিএনপিও সেই কথাই মনে করবে। এবং এই যে দীর্ঘদিনের যে অনুশীলন, যে অভ্যাস, চর্চা অথবা বদভ্যাস, বাই অটোমেটিক সেই জিনিসটা, সেই চর্চাটাই চলে আসে। এটা চেঞ্জ কেন হবে? এটা হওয়ার তো সেই সময় এখনো আসেনি। কোনোদিন যদি মনে করেন যে হ্যাঁ বিএনপি মননে রিফর্ম হয়ে তারপরে তারা 71-এর পতাকা তলে এসে পুরনো যেই খোলস ছিল সেই খোলস থেকে বেরিয়ে এসে নতুন একটা বিএনপির জন্ম দিতে পারবে, যে বিএনপি হবে 71-এর পক্ষের বিএনপি, তখন বিএনপি বাই অটোমেটিক আর আওয়ামী লীগকে কখনো তাদের বিরোধী দল বলবে না, ভোটের ইস্যু ছাড়া। জি, হাসান আব্দুল্লাহ মাথা নাড়ছেন, বলুন। এটা সম্ভব নয়, বিএনপি ওই রিফর্মটা একেবারেই সম্ভব নয়। কারণ আপনার বিশ্লেষণে যা বললেন, বিএনপি তৈরি হয়েছে আওয়ামী লীগের বিরোধিতা করার এবং জামাতকে জায়গা দেওয়ার। এক্স্যাক্টলি। অতএব এইটা একেবারেই সম্ভব না। এবং আরেকটা, আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটার উত্তর দেই, শুধু আওয়ামী লীগের বিরোধিতা শুধু বিএনপি না, বাংলাদেশের সমস্ত দলগুলি আওয়ামী লীগের বিরোধিতা করছে। আজকে জয় বাংলা বললে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কালকে দেখলাম মুখ চেপে ধরে, পুলিশ মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছে, জয় বাংলা বলতে পারবে না। জয় বাংলা সেটা তো পাকিস্তানি বর্তমান প্রেক্ষাপটের যারা আছে তারা এটা করছে, হ্যাঁ, এবং এরা কারা এটা আমরা জানি তো, তাই না? এই বিষয়ে সারাক্ষণই আলোচনা হচ্ছে।
এক্স্যাক্টলি ওই রেটরিক গুলি দেখুন, আপনি ৭১-এর পিছনে ফিরে যান, বঙ্গবন্ধুকে যেভাবে তখন শত্রু বলা হচ্ছিল, তখন গাদ্দার বলা হচ্ছিল, সেই কথাগুলি কিন্তু আস্তে ফিরে ফিরে আসছে। এবং আপনি টেলিভিশনের কথা বললেন, আজ থেকে প্রায় ১০ বছর আগে টেলিভিশনের কোনো এক টেলিভিশন, আমি নাম বলছি না, আমাকে একজন বললেন যে প্রায় 60 থেকে 70% জামাতি বিএনপি। এখন সেই অবস্থা, এমন অবস্থা হয়েছে, দেখুন এই ৫ই আগস্টের পরে কয়েকটা টেলিভিশনের একেবারে বন্ধ করে দেওয়া হয়, আবার তাদের কিন্তু লাইসেন্স করে দেওয়া হয়। মানে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি বলা হয়নি, আপনি নিজেও জানেন, আপনি একটা হাউসে কাজ করছেন। এবং তারপরে ওদের স্যাক করে কিভাবে ওদের জামাতিদের ঢুকানো হয়েছে। এবং আজকে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের হেড জামাতি। এই কেবলমাত্র দেখলাম যে একজন স্বাস্থ্য অধিদপ্তরের যিনি হয়েছেন, এখন পরিচালক হয়েছেন, উনি ময়মনসিংহ গিয়ে ধমক দিচ্ছেন এবং ডাক্তার বলছেন আপনি কে, আপনি আমাকে এগুলি বলার কে? কিন্তু ওদের ধমক কিন্তু তাই। আর একজন বলছেন কি, যে আমাকে যে চেনে না সে মাটির নিচে বসবাস করে। আর একজন বলছেন যে আমাদের অধীনে সবাই থাকবে এবং আমরা যা বলবো সেটাই মেনে নিতে হবে। আর একজন বলছেন যে আমরা রক্ত দিতে আসিনি, রক্ত নিতে এসেছি। এটা তো এক্স্যাক্টলি সেই রাজাকারদের কথাবার্তা। এর থেকে তো রাজাকারী ছিল, যিনি বলছেন তিনি ৭১-এর রাজাকারী ছিলেন, শাহজাহান চৌধুরী। কিন্তু এক চুলো এখান থেকে সরেনি, মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করেছিল গত ৫০-৫৫ বছর। দেখুন যে ৩২-এর দখল নিলাম, তারেক জিয়া কথা দিলাম ৩২-এর দখল নিলাম, ওরা কিন্তু ৩২ ভাঙার জন্য ওরাও একত্রিত হয়ে ভেঙেছে। এখানে কোনো পার্থক্য নাই এদের মধ্যে। এই জন্যই ১৫ই আগস্টের জন্মদিনের বিশাল করে কেক কাটা হঠাৎ করে শুরু হয়েছিল। ৫টি জন্মদিন খালেদা জিয়ার। হ্যাঁ, ৫টি জন্মদিন। জিয়া এই যে এত বছর, ৪২ বছর না ৪৪ বছর, পুরো সময়টাই জামাতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। কারণ ওনার পায়ের কাছে বসে বসে জামাতের নেতারা বসতেন। ওনার কাছে তো, ওনার মাথায় তো কোনো রাজনীতি নেই, তিনি পুতুলি। এবং তাকে জিয়াউর রহমান তো গ্রহণই করেননি। এটা তো প্রমাণিত, এটা একটা ইতিহাস। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা পায়েস রান্না করে খাইয়ে জিয়াউর রহমানকে নতুন করে বিয়ে দিয়ে, কেননা শোভন বা অশোভন শুনতে খারাপ শোনালেও ইতিহাস হচ্ছে তার ছোট পুত্র কোকো জেনারেল জাঞ্জুয়ার পুত্র, তিনি ক্যাম্পে ছিলেন, এটাই সত্যি। এবং তিনি পাকিস্তানিদের বরাবরই পছন্দ করতেন। তিনি মনে করতেন তিনি মনে প্রাণে পাকিস্তানি। তিনি কখনোই বাঙালি জাতীয়তাবাদ বলুন বা বাঙালি সংস্কৃতি লালন পালন করেননি, যে কারণে তিনি শিফন পরেও তিনি বাংলাদেশের মানুষের প্রিয় পাত্র। আর জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপাত মস্তক ধর্ম পালন করে ধার্মিক এবং দেশপ্রেমিক হয়েও যত নিন্দা মন্দ, যত তার বিরুদ্ধে বিষোদ্গার, তাকে করা সহজ। মোল্লাগুলো তো তাকে, মানে আমি আজকে সাব্বির ভাই বা আব্দুল্লাহ ভাই, সাব্বির ভাইয়ের একটা কথা আমার বলি যে তিনি বলছেন যে ৫ই আগস্টের জামাতের দখল। না, জামাত বহু আগে থেকে সবগুলো মিডিয়া দখল করে রেখেছে, বহু আগে থেকে। আপনার গণমাধ্যম এবং গণমাধ্যমের আপনার সাংবাদিক ইউনিয়ন থেকে প্রভাবশালী পদগুলো জামাতের লোকদেরই দখলে ছিল, জামাতপন্থী লোকদেরই। আর তারা বিভিন্ন মুখোশ পরেছিল। আর সেই সাথে ওদের কারণে এই যে ওয়াজগুলোতে, আমাকে চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় এলাকার একটা মেয়ে আমাদের বাড়িতে, সে হচ্ছে কেয়ারটেকারের কাজ করতে এসেছিল, তার বাড়িতে এসে ২০২৩-এর সম্ভবত অক্টোবর নভেম্বর এসে আমাকে বলছে, খালামণি ছোট, এই যে তুমি যে দেখছো শেখ হাসিনাকে, যে খবরে দেখছো শেখ হাসিনার মা তো হিন্দু ছিল। আমি যে তোকে এগুলো কে বলেছে? বলছে ওই যে আমাদের হুজুররা প্রতিদিন ওয়াজ করে না, আমাদের মসজিদে মাদ্রাসায় হুজুর এগুলো বলেছে। এবং এই কথাগুলো কেন আওয়ামী লীগ আমলে যে ১৫-১৬ ছিলেন, এই যে ওয়াজগুলো তো প্রকাশ্যে, ওয়াজগুলো বাসে হতো
এবং বাসে আমি একদিন নারায়ণগঞ্জ যাবার পথে নারায়ণগঞ্জ ছিলাম কোথাও বাসে, এই যে বাসগুলো প্রচার করছে, আমি সেই বাসে কতবার যে আমাকে এটা করতে হয়েছে, আমি যে গণপিটুনি খেয়ে তখন হয়ে যায় না, সেও অনেক বেশি প্রকাশ্যে ওরা প্রচার করতো যে জাতির পিতা শেখ মুজিব না, জাতির আমাদের জাতির পিতা কি ইয়ে নাম ইব্রাহিম। হ্যাঁ বলছি, যদি জিন্না জাতির পিতা হতে পারে ওখানে ওখানে কেমনে তোমরা। আমি শেষ করবো, এই জামাতের প্রতিষ্ঠা, জামাতের প্রচার প্রচারণা এবং বিএনপি খালেদা জিয়া এটা কখনো, তবে আমি একটা লাইন শুধু বলি এই জায়গাতে, তারা যতই তারা মননে চিন্তায় পাকিস্তানপন্থী, তারা কখনো জাতীয় পতাকাকে জাতীয় সঙ্গীতকে সম্মান করেনি। যদি সেটা যেদিন হবে, আমি আর দুজনের সঙ্গে আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে এবং আমার উপস্থাপিকা সুলতানা রহমানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যেদিন প্রধান শর্ত, যে কোনো দেশের রাজনীতি করার প্রধান শর্ত সেই দেশের সংবিধান, সে দেশের ইতিহাস, সে দেশের জাতীয়তাকে সম্মান জানানো, কুর্নিশ করা, জাতির পিতার অসম্মান করে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে তাকে এবং তার পরিবারকে। এটাই আমি বলছিলাম যে খালেদা জিয়ার অস্তিত্বই থাকতো না যদি বঙ্গবন্ধু না থাকতেন, আর তার সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তার আসলে মাথায় কি ছিল তিনি জানেন। আমি বলবো যে আজকে রিফর্ম সব দলেই যদি হয় বা না হয়, একদিন না একদিন হয়তো বিবেকবোধ জাগ্রত হলে জাতীয় পতাকাকে সম্মান করে, বাংলাদেশকে সম্মান করে, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয়তা বোধ আমাদের শেকড়চ্যুত কোনো জাতি পৃথিবীতে থাকে না। আজকে আমাদের শেকড়চ্যুত করার ষড়যন্ত্রেই আমরা আজকে বিপন্ন, ধ্বংসের অতলে। সেই ষড়যন্ত্র সব হবে না। অনেক ভালো বলেছেন, কিন্তু আমি যেখানে শেষ করতে চেয়েছিলাম, আমজনতা পার্টি তারেক মাঝে মাঝে খুব ভালো কথা বলে, যেমন বলে ফেলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের পাহারাদার। এই পাহারাদারকে হটানোর জন্য কিন্তু সমস্ত দল একত্রিত হয়েছে। আজকে আমাদের মুক্তিযুদ্ধ ধূলিসাৎ হয়ে গেছে, আজকে আমাদের নারীরা কথা বলতে পারছে না, স্কুলে আফগানিস্তানের মতো ওরা করার চিন্তা করছে, স্কুলে নারীরা যাবে কি যাবে না। জামাত অলরেডি ঘোষণা দিয়েছে তারা যদি সরকার গঠন করে, তারা অলরেডি সরকার গঠন করে বসে আছে, তারা ইলেকশন চায় না। তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে নারীরা, যেসব নারীরা বেশি সময় ধরে ঘরে থাকবে তাদের আলাদা ভাতা দেওয়া হবে। তার মানে উল্টো দিকে হাঁটার যে চিন্তা, যেটি জঙ্গিবাদ, যেটি ধ্বংসের অতলে তলিয়ে দেয়া বাংলাদেশকে, আমাদের যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই, আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এরা একেবারে এক পায়ে খাড়া, এবং এরা সেই কাজটি এই মুহূর্তে করছে। ফলত বিএনপি কোন পথে যদি চিন্তা করতে হয়, বিএনপি যদি তাদের সত্যিকার অর্থে বাংলাদেশের ভালো চাই, বলে আমরা বাংলাদেশের পক্ষে, সুমি খান যে কথাটি বললেন, বাংলাদেশের ঐতিহ্যকে আপহোল্ড করতে হবে। বাংলাদেশের সেই, আমি হাজার বছরের ঐতিহ্যের কথা বলেই বলছি, তারপরেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাকে মেনে না নিলে, জাতির পতাকা, জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত মেনে না নিলে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো ক্ষমতা নেই। আমাদের দুঃখজনক হলেও যে তাদের সেই ক্ষমতাটি আমরা দিয়েছি ৭১-এর পরে, এদেরকে নির্মূল করতে পারিনি। সাব্বির খান, আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি কারণ সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে আপিল বিভাগ ইউনূস সরকারের শপথের বিরুদ্ধে যে লিভ টু আপিল এটি খারিজ করে দিয়েছে। এর মাধ্যমে কি ইউনূস সরকারের যে ক্ষমতা, অবারিত আইনি শক্তি, এটি মানে এটি উন্মুক্ত হয়ে গেল কিনা? এটা আবার টোটালি অন্য একটা চ্যাপ্টার চলে আসলো, আইনি বিষয়, জটিলতার বিষয়। তো আমি বিষয়টা এইভাবে বলবো যে দেখেন, ইউনূস আগাগোড়াই হচ্ছে একটা অবৈধ সরকার। এরা হচ্ছে গিয়ে ডাকাত, একটা বাড়িতে ডাকাতি করলে যা হয় ঠিক তাই হচ্ছে। এবং একটু আগে আমাদের ভাই বললেন যে কে যেন বললো, তখন তারেক সাহেব বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের পাহারাদার। তো আওয়ামী লীগ যখন একটা পাহারাদারকে যখন হটিয়ে দেওয়া যায়,
তখন ওইখানে ডাকাতি করতে আর অসুবিধা হয় না। আর একজন ডাকাত যখন ওই বিল্ডিং এর বা ওই এলাকার বা ওই দেশের কর্তৃত্ব হাতে নিয়ে নেয়, তখন এইগুলো সত্যিকার অর্থে এই ধরনের আইন কানুন এগুলোর কোনো বিষয় থাকে না। অনেকেই ইনডেমনিটি আইন করার চেষ্টা করেছে, অনেকে অনেক কিছু করেছে, পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী করে অনেক কিছু করেছে, পরবর্তীতে আবার উচ্চ আদালতে সেগুলো বাতিলও হয়েছে, কারণ এগুলো ছিল অবৈধ। তো এখনকার যে বিষয়গুলো এগুলো শুধুই মাত্র জাস্ট মানে করতে হয় করি এই আর কি, কিন্তু এটার যে কোনো আদৌ ভিত্তি আছে আমি মনে করি না। বাই টাইম এগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এটা ইউনূস নিজেও জানে যে তার যতদিন শ্বাস আছে ততদিনই তারপরে শ্বাসটা বন্ধ হয়ে গেলে তার এগুলোর কোনো ভ্যালু থাকবে না। আর যেগুলোর ভ্যালু নাই এগুলো নিয়ে আসলে আলোচনাটাও মূলত ওই বিষয়টিকে আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে দেয় বা দিয়ে দেওয়া হয়। আমি আসলে এটা করতে চাই না। এগুলো যে স্টুপিড বুলশিট বিষয়গুলো তারা করছে, তাদের আদালত, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এবং এগুলি আমার ধারণা যে সবই ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। এটা খুব একটা পপুলার শব্দ, বাট ডিজাইন সবসময় ডিজাইন থাকতে পারবে না, তারা কিভাবে করতে হবে তারা জানে। একটা প্রবলেম, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, যে শাহরিয়ার কবির, হ্যাঁ, স্বনামধন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যথেষ্ট নাম ডাক আছে, একজন সাংবাদিক, লেখক এবং অ্যাক্টিভিস্ট অফকোর্স। তো ওনার যে বিষয়গুলো হচ্ছে সেটা জাতিসংঘের একটা হিউম্যান রাইটস বা যে এটা আছে, আমি নামটা পুরোটা UNHCR বোধ হয়, হ্যাঁ, তারা একটা রেজলিউশন তুললো যে শাহরিয়ার কবিরকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে এবং যেই অর্থে এবং যেই কারণে সেটা সম্পূর্ণ অবৈধ, তাকে দ্রুত মুক্তি দিতে হবে এবং তার যেই ক্ষতি হয়েছে শারীরিক, মানসিক এবং বিভিন্নভাবে, সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে বলা হলো। বিশাল রেজলিউশন, যেটা আমি পড়েছি। এইটা যখন সাবমিট হওয়ার 2 দিন পরেই শাহরিয়ারকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টে উঠানো হলো এবং তাকে শোন অ্যারেস্ট দেখানো হলো শাহবাগের একটা মামলায়। এখানে কিন্তু 2টা বিষয় আছে। এটা কিন্তু সারা বিশ্ব, মানে আমরা কেউ জানি না, সাধারণ মানুষদের কথা বলছি যে এটার কি হতে পারে। এই যে জাতিসংঘ থেকে যে প্রেসার, সেই প্রেসারটাতে তারা শাহরিয়ারকে মুক্তি দিতে বাধ্য এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য। কিন্তু ট্রাইব্যুনালে যখন তাকে পুট আপ করা হলো এবং শোন অ্যারেস্ট দেখানো হলো, তার মানে হচ্ছে 73-এর সংবিধান অনুযায়ী স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট বলতে আমরা যেটাকে চিনি, সেখানে স্পষ্টই লেখা আছে যে যুদ্ধ অপরাধের বিচারের কোনো আসামিকে জামিন দেওয়া হয় না, এটা অজামিনযোগ্য একটা মামলা। ঠিক আছে, অর্থাৎ ওইটাকে বাই নাইট ফেস করার জন্য ওরা সাথে সাথে পাল্টা একটা স্টেপ নিল। তো বাংলাদেশে এই যে বললেন একটু আগে যে ইউনূস এটা করেছে, আদালতের মাধ্যমে খারিজ করে দেওয়া হয়েছে, এগুলো আরো চলতে থাকবে। একটা করে আসবে, তারা তাদের মতো করে সেটাকে আবার কাউন্টার দেবে, এইভাবেই চলবে যতদিন ইউনূস উৎখাত না হচ্ছে। আমাদের টোটাল রোগের মহৌষধটা ওইখানেই, যেখানে ইউনূসকে উৎখাত করা যায়। এর বাইরে আসলে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা মানে এক ধরনের সময় ক্ষেপণ। কিভাবে উৎখাত হবে? সুমি খান, আপনার কাছে 2টি প্রশ্ন, 2টি খুবই স্পর্শকাতর। আমি শুনতে পাচ্ছি যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটি, এটি খুব দ্রুত গতিতে আগাচ্ছে এবং খুব দ্রুতই হয়তো তার ফাঁসি কার্যকর করে দিতে পারে, এরকম একটি আশঙ্কার কথা আমি অনেকের মুখেই শুনতে পাচ্ছি। আমি জানি আপনি আদালত বিট করেছেন অনেকদিন। জানতে চাইলাম এর বাইরে আরেকটি প্রশ্ন শুরুতেই যেতে হয়, সেটিতে খালেদা জিয়া অসুস্থ মানুষ, তিনি অনেক দিন ধরে অসুস্থ, তাকে কারা কেন ওই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল? এমনকি আপনি জানেন যে এটা সারা পৃথিবীতেই একটা ভদ্রতা, সৌজন্যতা, কোনো অসুস্থ মানুষকে মানুষের সামনে হাজির করা হয় না, তার উপরে তার মতো এরকম একটা বড় রাজনীতিবিদ, তাই না? আমরা দেখতে পেলাম তিনি হাত নাড়াতে পারছেন না। এই দৃশ্যগুলো তো ভালো না। তবু কেন, কারা, কি উদ্দেশ্যে তাকে সেখানে হাজির করলো? আর তার পরদিন তিনি হাসপাতালে, আর কোনো খবরই নাই তার। 2টি বিষয় আপনার কাছে রেখেছি আমি। নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, নিউট্রন বোমা বোঝো মানুষ বুঝো না।
রাজনীতির এই যে বর্বরতা, রাজনীতির যে যান্ত্রিকতা, এই মানুষগুলো খালেদা জিয়ার আসলে কি খালেদা জিয়ার প্রতি তাদের দায়িত্বশীলতা ছিল? তার প্রতি যদি দায়িত্বশীলতা থাকবে, তিনি যখন বিদেশে গেছেন, যখন আওয়ামী লীগ আমলে তাকে জোর জবরদস্ত করা হলো বিদেশে নিতে, সুস্থভাবে থাকবার জন্য উন্নত চিকিৎসা বিদেশে ছিল, তাকে জোর জবরদস্তি করে দেশে আনা হলো কেন? যদি তিনি দেশে ফিরতে চাইতেন, দেশের, সেটা আমি তার প্রতি একেবারে সর্বোচ্চ শ্রদ্ধা জানাই, তার ইচ্ছায় দেশে এসেছে, ঠিক আছে। কিন্তু যদি তা না হয়, তার যে বয়স এবং তার দীর্ঘদিনের অসুস্থতা, তার জন্য নিবিড় পরিচর্যা খুবই দরকার ছিল। আর তার সঙ্গে তাকে সশস্ত্র বাহিনী দিবসে নেবার যে সিদ্ধান্তটা ছিল, আমি বলবো এটা বড় রকমের রাজনৈতিক হঠকারিতা, এবং সেটা তাদের নিজেদের দলের জন্য আত্মঘাতী। কারণ তিনি তাদের সর্বোচ্চ নেত্রী হিসেবে, সর্বোচ্চ পদের, তাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তাদের জন্য, তাদের দলের জন্য তিনি একটা সুরক্ষা বলতে পারেন, যেহেতু জনমনে তার প্রতি একটা দুর্বলতা আছে এবং তাদের দলের সমর্থকদের কাছে তার একটি বড় রকমের গ্রহণযোগ্যতা আছে। আচ্ছা, এবারে বলি আপনার এটা, এবং এটা তাদের মধ্যে যে ভয়ঙ্কর বিক্ষোভ, ক্ষোভ এবং বিক্ষোভ দলের মধ্যেই, যারা তাকে কাছে থেকে দেখেছেন তাদের মধ্যে, যে কারণে অনেকেই তার প্রতি ভীষণ দুর্বল। তারা কিন্তু অনেকেই এটা সহজভাবে নেননি যে সশস্ত্র বাহিনী দিবসে তাকে প্রজেক্ট করা, এই যে প্রজেকশন, একজন নেত্রীকে প্রজেক্ট করার যে এটা রাজনৈতিক হঠকারিতা, চরম হঠকারিতা। আর হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ডের কথা বলছেন, গত জানুয়ারি মাসে আমাদের ঘনিষ্ঠ সিনিয়র সাংবাদিকরা এবং আমাদের যারা আদালতে এবং কারাগারের সাথে, কারা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ, তারা কিন্তু বলেছিল যে জানুয়ারি মাসে একটা সিদ্ধান্ত ছিল, জেনারেল আমি বলছি জিয়াউল আহসানের কথা, যিনি জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সৎ কর্মকর্তা, প্রচন্ড ধার্মিক একজন, তাকে মিডিয়া ট্রায়াল করে করে জেরবার করে দেওয়া হচ্ছে। এবং যে সামরিক কর্মকর্তারা জঙ্গি দমনে কঠোর ভূমিকা, আপনার হোলি আর্টিজানের পর বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হতে দেননি যারা, তাদেরকে বিনা বিচারে, একেবারে কোনো তথ্য প্রমাণ ছাড়া তাদেরকে, এটা কিন্তু সেনাবাহিনীর কোনো আইন কানুন কিচ্ছু মানা হচ্ছে না। যেখানে গোলাম আজমের ছেলে আজমি নানান রকম একটা নাটক ফেদে, তিনি গুম নাটক ফেদে টেদে তিনি তার ব্যাপারে বলেছেন, অথচ তিনি সেনা কর্মকর্তাদেরকে, এই যে আপনার চিন্তা ভাবনা যাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, তারা আজকে সেনাবাহিনীকে দিয়ে এগুলো করছে। এবং তাদের সিদ্ধান্ত ছিল জানুয়ারি মাসে 20 জন, যেটা আমি শুনেছিলাম 20 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল গত জানুয়ারিতে। তাদের মধ্যে আসাদুজ্জামান নূর, আপনার দীপমণি, তাদের মধ্যে ছিল আপনার হাসানুল হক ইনু এবং জিয়াউল আহসান সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ কয়েকজনের নাম ছিল, যারা প্রবল সাহসের সাথে, নৈতিকতার সাথে, নীতি আদর্শের সাথে তারা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন দেশপ্রেম নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি জিয়াউল আহসানের বোন, তিনি আমাকে একদিন বলেছিলেন যে আমরা ভাই বোনরা কোনোদিন আমার ভাইয়ের কাছে কোনো সুবিধা নিতে যাইনি, প্রত্যেকে আমরা সততার সাথে দায়িত্ব পালন করেছি যার যার জায়গায়। জিয়াউল হাসান নানান ওনার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল আগস্টে, কিন্তু তিনি যাননি। যখন পট পরিবর্তন হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো অপরাধ জীবনে করিনি, আমি কেন দেশ ছেড়ে পালাবো। কিন্তু শেষ পর্যন্ত যাবার দিন তাকে বিমান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। এই যে পরিকল্পিত একটা ভয়ঙ্কর রকমের একটা জেল হত্যা বলুন বা হচ্ছে গিয়ে জিয়াউর রহমানের ধারাবাহিকতায় মৃত্যুদণ্ড কার্যকর করার তালিকাটা তাদের আছে। এখন সেটা আসলে ওরা কি করবে বা কতটুকু করবে, যেমন স্লো পয়জনিং করে কারাগারের ভিতরে হত্যা করছে, আমাদের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সহ অনেককে তিল তিল করে মেরে ফেলছে। গত সপ্তাহে একজন নেতা মারা গেছেন, হত্যা করা হয়েছে জেলখানায়। এই যে তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের মেটিকিউলাস প্ল্যান, এটা প্রচলিত জনপ্রিয় কথা না, মেটিকিউলাস প্ল্যান, যেটা আপনার নিজের মুখে ডক্টর ইউনূস ট্রাম্পের, আমি সেটা লাইভ দেখেছিলাম,
নিউ ইয়র্কে বসে, যে বলেছিলেন ইউনুস নিজে ওখানে, সরি, বাইডেনের আপনার সামনে গিয়ে বলেছিল যে আমরা এই প্ল্যান করে এটা আমরা কার্যকরী করেছি। শেখ হাসিনা বলছিলেন শেষ করব সাব্বির খানের কাছে শেষ প্রশ্ন, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? আপনি বলছেন যে ইউনুসকে উৎখাতের মধ্য দিয়ে এর অবসান হবে, খুব সংক্ষেপ করে যদি বলেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার প্রতি বেশ অবিচার করা হচ্ছে, কারণ আমাকে কঠিন কঠিন প্রশ্নগুলো করা হচ্ছে। যাই হোক, তো আসলে প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে, আমি না সবসময় ওই তত্ত্বীয় বিষয়গুলোর উপর বেশি ভর করি। হ্যাঁ, তারপরে কে কি বললো, কে কি ই করলো, এগুলো আসলে অনেক কিছু বোঝা যায় না অনেক সময়।